হ্যাঁ 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 তুমি খুব দেরি করো অত বড় দাদা এবার তুমি দেখতে পারবে যারা লোক হচ্ছে নাকি আরে দেখো দাদা এবার যারা বলে পরে একদম সুন্দর হইছে এই ধর্মকে ধরে নিচে নামবে কোন খাতা? আচ্ছা এবার হচ্ছে শতকরা করবো আজকে। হ্যাঁ পেজ নাম্বার 111 বার করো। শতকরা অঙ্ক আগে কোনোদিন করেছো? আমার মনে হচ্ছে করেছি না না ওটা তো সরল সুদ কষার অঙ্ক তো পার্সেন্টেজ 100%। হ্যাঁ আচ্ছা কোষে দেখি 11-র 1-এর প্রশ্নটা দেখো। হ্যাঁ বলছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। বই সামনে আছে অমৃতা, বই পড়ো। আচ্ছা আমি কত টাকার পেন কিনলাম হিসাব করো, তার মানে 50 টাকার 12% টাকার আমরা পেন কিনেছি, তাই লিখবো কি 50 টাকার 12% হলো 50 টাকার 12% সমান সমান যখনই 50 টাকার 12% বা এই জাতীয় কিছু রাশি থাকে বুঝে নেবা কি এই যে র লেখা আছে না র মানে হচ্ছে এর, তাহলে 50 দিয়ে 12 গুণ হবে, 50 দিয়ে 12% গুণ হবে, নিচে তো সমান আছে 50 দিয়ে 12% গুণ হবে, লাস্টে কি আসবে টাকা। এবার একটা জিনিস মনে রাখবা যে 12% লেখা আছে তার মানে পার্সেন্টের চিহ্ন উঠে যাবে, হবে 12/100। 50 দিয়ে 100 কাটলে 2, 2 দিয়ে 12 কাটলে 6, তাহলে হলো কত 6 টাকা। বুঝতে পারলাম না না কি লিখবো একবার উত্তর লিখে দাও, ক্যালকুলেশন করে উত্তর লিখে দাও বলো। হ্যাঁ কোশ্চেনে দেখো বলেছে কি 12 টাকা এই না 15 50 টাকার 12% টাকা দিয়ে পেন কিনেছে, বলছে ক টাকার পেন কিনেছে, তাহলে যখনই পার্সেন্টেজ বার করতে হয় মনে রাখবা কি পার্সেন্টেজের সংখ্যাটা দিয়ে মোট টাকাকে গুণ করতে হবে। গুণ করে দিলাম, তাহলে 50 গুণ 12%, এখন 12% মানে কি 12/100, 50 দিয়ে 100 ভাগ করলে 2, 2 দিয়ে 12 ভাগ করলে 6। আচ্ছা এরপরে উত্তরটা লিখতে হবে পূর্ণ বাক্যে। বাড়িতে উত্তর লিখে প্র্যাকটিস করো তুমি, বাড়িতে উত্তর লিখে প্র্যাকটিস করবো, তাহলে ওটা কি বলতো স্বভাবে চলে আসবে, তোমার মনে থাকবে না কিন্তু লেখা হয়ে যাবে। ওষুধ দিয়ে অভ্যাস করবো, সময় থাকবে, প্র্যাকটিস করতে হবে বাড়িতে 8 মিনিটের মধ্যে। অনেকবার কাটাকুটি করেছো দেখলাম তো। এই শোনো 2 এর কোশ্চেনটাও একই আছে, বাড়ি থেকে করে আনবা। 3 এর দেখো অনেকগুলো খুচরো প্রশ্ন আছে, দেখো এখানে আমি করাবো হচ্ছে 3 এরটা, 2 এর 3 না 3 এর 3, 3 এর 3 বলেছে 37.8 মিটারের 37.8 মিটারের 110%। এর মানে পরের লাইনটা কি হবে 37.8 গুণ 110% মিটার,
বুঝতে পারলাম? যেখানে যে এককটা মিটারের আছে না, এখানে গুণও চলে আসবে আর মিটারটা লাস্টে চলে যাবে। পরের লাইনে কি হবে, প্রথমত 37.8 দশমিকটা তুলবো। তাহলে অমৃতা দশমিক যদি তুলি তাহলে কত বাই কত হবে? হ্যাঁ, নিচে 10 হবে আর উপরে 3 7 8, তাই তো? এখানে 10 কেন হলো? দেখো দশমিকের জায়গায় 1, তার ডান দিকে যতগুলো ঘর, একটা ঘর আছে তাহলে একটা শূন্য, হয়েছে? আচ্ছা তাহলে 110-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কেটে গেল। এখানে 10 আছে, এখানে 10 কাটাকুটির দরকার নেই, উপরে 11 আছে। হ্যাঁ, একবার ওটাই করব। আচ্ছা তাহলে 3 7 8, 378 কে আমরা 11 দিয়ে রাফে গুণ করব। আরে না, 378 কে আগে 11 দিয়ে গুণ করো, কত হয় দেখো। আর না নিচে দেখো 10 10-এ কত হবে? 100। তাহলে এই গুণটা রাফে করে আমাকে বলো যে কত হচ্ছে। বলো। ওরা আর দু একজনে করুক না। আরে তুমি তোমার মতো করো, ভুলভাল করছে তুমি তোমার মতো। মিলেছে? ঠিক আছে, 8 11 88 8 হয়ে থাকলো 8 77 আর 8 85 33, তাহলে 41, 4158। তাহলে 4158। তাহলে কে বলবে, কে বলবে? প্রিয়াংশু বলো। হ্যাঁ, 41.58, ঠিকই বলেছো। এই তোমরা হচ্ছে দশমিক এই সমানের নিচে সমান দিয়ে লিখবো। হ্যাঁ দেখো এখানে 100 আছে না, 100 তে দুটো শূন্য, তাহলে লাস্টে দুটো ঘর চলে গেল। এখানে 1, তাহলে 1 আর 15, 1 আর 5-এর মাঝখানে দশমিকটা বসবে। তাহলে 41.58 মিটার। ও আচ্ছা, হ্যাঁ এখানে উত্তর লেখার কোনো ব্যাপার নেই, উত্তর লিখতে হবে। হ্যাঁ, বাহ, এক্সিলেন্ট। আচ্ছা এই দুটোকে জনগণ টুকে নিক, তারপরে আসছি আবার। তো আরো ভালো। সরল সুদ ক্লাস 10-এ আছে। সরল সুদ ক্লাস 10-এ আছে। সরল সুদের অঙ্ক, ওই চ্যাপ্টারটাই সব থেকে সহজ ক্লাস 10-এ, সব থেকে সহজ। হ্যাঁ, বাকিগুলো অন্যান্য অঙ্ক 9-এ উঠলে বুঝতে পারবে যে মানে 8 পর্যন্ত অঙ্ক আর 9-এর অঙ্কের অনেক পার্থক্য। 9-এর অঙ্ক সহজ মনে, মানে কি বলতো, 9-এর অঙ্কগুলো করার জন্য তোমাকে সেই মানসিকতা রাখতে হবে যে আমি অঙ্কটা কষ্ট করে করব। এই মানে কষ্ট করে করবো মানসিকতা না রাখলে অঙ্ক হবে না, কারণ সবাই অত সহজে বুঝতে পারবো না। হট করে তুমি কোনো একটা অঙ্ক বুঝতে পারবো না। দেখবো আমাদের ক্লাসগুলো তো যায়, নোটিফিকেশন যায় না ফোনে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো দেখবে ক্লাস 9 বলে অঙ্ক লেখা থাকে, একটা অঙ্কের সাইজ দেখবে তাহলে বুঝতে পারবো। তোমাদের নিয়ে ভয়ও করে, দেখা গেলো আগের বার বাড়ির কাজ দিলাম, সামনের বছর সব ভিডিও দেখে করে নিয়ে চলে এলে। হ্যাঁ একদম, সিলেবাস তোমাদের চেঞ্জ, তোমার মাধ্যমিক কত সালে দেবা? 26-এ না? হ্যাঁ তোমাদের সিলেবাস চেঞ্জ হতেও পারে। তোমরা 25 সালে উঠছো তো, এই 24। হ্যাঁ 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 হতে পারে, সিলেবাস চেঞ্জ হতে পারে। সিলেবাস চেঞ্জ হলে তো চ্যাপ্টার একই থাকবে, অঙ্ক ম্যাক্সিমাম একই থাকবে, দুই একটা এদিক ওদিক হবে। আরে বিজ্ঞান তো এর বাইরে কিছু দেবে না, তাহলে আবার কি, সেম জিনিস থাকবে। না না, সাল পাল্টাবে না, নতুন বই হবে, নতুন সিলেবাসের ধরন দেওয়া থাকবে, ম্যাক্সিমাম সিলেবাস একই রকম থাকবে, অঙ্ক টঙ্ক একই থাকবে। আচ্ছা 4-এর কোশ্চেন দেখো, তাহলে তো হয়ে যেত। 225 টাকা, শোনো বলেছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত? তাহলে এখানে পার্সেন্টেজ বার করতে বলেছে, ভালো করে শুনবো। আগের অঙ্কগুলোতে পার্সেন্টেজ দেওয়া ছিল, কত পার্সেন্ট দেওয়া ছিল আমরা গুণ করে বার করেছি। তাহলে যখন পার্সেন্টেজ দেওয়া থাকে কি করে বার করতে হয়? গুণ করে। পার্সেন্টেজ দেওয়া থাকলে গুণ করে বার করতে হয়, পার্সেন্টেজ দেওয়া নেই মানে পার্সেন্টেজ বার করব, উল্টো প্রসেস, ভাগ করে। এখানে সবার প্রথমে আমাদের এগুলোকে কে বাই কার একটা ভগ্নাংশ আকার প্রকাশ করতে হয়। কি বললাম?
কে বাই কার একটা ভগ্নাংশ করে প্রকাশ করতে হয়। এবার ভগ্নাংশ করে প্রকাশ করার পর 100% দিয়ে গুণ করে দিতে হয়। মানে কে বাই কার আমি বলতে বলতে বলেছে না 2.25 টাকা 5 টাকার, তাহলে প্রথমে যে ছোট সংখ্যাটা লেখা আছে বুঝে নেবে উপরে যাবে, বড় সংখ্যাটা নিচে। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলেছে না 2.25 টাকা 5 টাকার, তাহলে টাকার মানে কার কোথায় নিচে, তাহলে 5 টাকা নিচে। আর কাকে বলেছে 2.25 টাকাকে, তাই 2.25 টাকা উপরে ইন্টু 100%। এখন দেখো ভগ্নাংশ আকারে উপরের একক আর নিচের একক উঠে যাবে, তাহলে হবে কি 2.25 বাই 5 ইন্টু 100। এখন দেখো উপরে যে দশমিকটা আছে পরের লাইনে তুলতে হবে 225 বাই 5 ইন্টু 100 ইন্টু 100%। 100 কেটে গেল, 5 দিয়ে 225 কাটো 4 0 না 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 5 45। অ্যান্সার কত? 45%। 2.25 টাকা 5 টাকার হয় 45%। তাহলে পার্সেন্টেজ যখন বার করতে বলবে মানে শতকরা কত বার করতে বলবে, তখন আমরা কি করে বার করব? সবার প্রথমে কিসে পরিণত করব? ভগ্নাংশে। কে বাই কার মানে উপরে যাবে ছোট নিচে যাবে বড়, সেই ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? শতকরা মান। আচ্ছা এরপরে হস্যু দিয়ে লিখে নিতে হবে 2.25 টাকা হলো 5 টাকার শতকরা 45। ধন্যবাদ। আচ্ছা শতকরার পরে ধরো আমরা যদি যখন লাইনে লিখবো শতকরা, তখন কিন্তু উত্তরের পাশে পার্সেন্টেজ চিহ্ন বসবো না, কারণ শতকরা মানেই পার্সেন্টেজ। শতকরা না লিখলে পার্সেন্টেজ দিতে পারবো। 45%। শতকরা না লিখলে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। তাহলে আনন্দের সঙ্গে ভুল, তোমার স্যার হাসি মুখে কাটবে। মনে করো বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, তোমার খাতা পড়েছে, বলো এবার কাটবো। হ্যাঁ প্রসেন স্যার ঝামেলা করে আছে আমাদের উপরে রাগ তুলে বাজে আছে। তোদের এদের বল দেখি চপ চপ করে মার দেবে কি ওই পেলে একটু আপক আমরা বলতে গেল ও কি ধরে দুলনা মারে মারে দে যে ভাই কানের বাইরে আমাদের কাউকে কিছু করে না, আমাদের খালি কাজ কিছু করে না, বসে কান ভুলে যায়। আমি জানি না, অনেকদিন আগে শুনেছি তো মনে নেই আমার। এই মুছে দিলাম। তুই এসে কথা বলছো আবার এখানে? আইলিটো কবে গেছে? এই 5-এর কোশ্চেনটা দেখো, এই যে খেলাধুলো পরে হবে। 5-এর কোশ্চেনটা দেখো, বলেছে শতকরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আছে না, তাহলে 5-এর কোশ্চেনটা এইভাবে করবে। এখন তো যা শেডিং টুকে নাও, আর কিছু তো অপশন নেই। হ্যাঁ না সাইডে নাম্বার দিয়ে দিয়ে করো তাতে হবে হবে নাম্বার তো দেয়া রয়েছে সাইডে দিয়ে নাও। বুঝলে না? এই দেখো 5-এর যে ছকটা আছে না, এই ছকের সাইডে 1 2 3 4 বা এবিসিডি ইংরেজিতে লেখো, এবিসিডি করে
উপর থেকে নিচে লিখে নাও তাহলে। এই যে এই সাইডে নাম্বারিং করে নাও এবিসিডি করে। এই অমৃতা করো নাম্বার। বুঝে এত গল্প করছো কেন? না ও এমনি ভুলভাল বকছে তাদের। করবে না তো। আচ্ছা আচ্ছা শতকরা দেখো প্রথম লাইনটা করে দেওয়া আছে। হ্যাঁ শতকরার প্রথম লাইনটা দেখো করে দেওয়া আছে। আমরা বি বা 2 থেকে শুরু করছি। দেখো লেখা আছে না 22 পূর্ণ 1/3, তারপরে লেখা আছে ভগ্নাংশ। তাহলে 22 পূর্ণ 1/3 কে যদি ভগ্নাংশে পরিণত করি বলো কত বাই কত হবে? আর উপরে 1 যোগ করতে হবে। তাহলে 3 আচ্ছা 3 কে 22 দিয়ে গুণ করলে 66 আর 1 এ 67/3 হয়ে গেছে। এটাকে এবার দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তো এটাকে কিছুই না জাস্ট রাফে দশমিকের ভাগ করতে হবে। দশমিকের ভাগ না দশমিকের ভাগ। ও হ্যাঁ ঠিকই তো আছে, দশমিকের ভাগ করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দশমিকে পরিণত করার পর দেখো যেহেতু শতকরা থেকে এসছে সেহেতু নিচে কি হবে 100 গুণ হবে। সেহেতু নিচে 100 গুণ হবে, কারণ কোন সংখ্যার পাশে যদি পার্সেন্টেজ থাকে নিচে 100 গুণ করতে হয়। আচ্ছা এবার তাহলে 100 দিয়ে তো 67 ভাগ যাচ্ছে না, 3 দিয়েও ভাগ যাবে না। তো এই জন্য তুমি করবা কি দশমিকে পরিণত করবা। 67 কে 3 দিয়ে ভাগ করে দশমিকে নিয়ে যাও রাফে। হ্যাঁ রাফে ভাগ করবো 22 হবে। হয়েছে। এবার দশমিক দিয়ে শূন্য বসালাম 3 তিরিখে 9। দেখো আবার 1 আসছে, দশমিক দিয়ে শূন্য বসালাম 3 তিরিখে 15 নেওয়া যাবে না, দরকার নেই। তাহলে আমরা পেলাম কি 22.33। কত পেলাম? 22.33। এখন এইটাকে 100 দিয়ে কি করতে হবে ভাগ। আবার 100 দিয়ে যদি ভাগ করো তাহলে দশমিক আরো 2 ঘর ধরো 100 বসালাম, তাহলে দুটো শূন্যর জন্য 22 কেটে গেল। 2 এই 2 এর আগে দশমিক বসবে তাহলে 22.33 সরি 0.2233। আচ্ছা সবার প্রথমে দেখো আসছি শতকরা মানে পাশে পার্সেন্টেজ চিহ্ন আছে। তাহলে এইটাকে যদি আমি শতকরা থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে হরে 100 গুণ করতে হবে। হরে 100 গুণ করতে হবে। নিয়ে এই তো ধরো তোমার কাছে লেখা আছে 12%, এমন কি 12/100 না? তাহলে হরে 100 গুণ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ধরো তোমার কাছে আছে 7/10%, তার মানে কি 7/10 ইন্টু 100, হরে তাহলে 100 গুণ হলো। তাহলে হ্যাঁ শতকরা মানে পার্সেন্টেজ আছে তাই হরের সঙ্গে 100 গুণ হবে। তাহলে আমরা 700 কে 3 দিয়ে ভাগ করে দেখলাম কত হচ্ছে 22.333 করে চলতেই থাকছে। তাহলে আমরা ধরে নিলাম কি 22.33 আসছে। এখন আবার দেখো এটাকে 100 দিয়ে ভাগ করতে বলেছে না? কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে দশমিক 2 ঘর বাদিকে চলে আসে। দশমিক 2 ঘর, তাহলে 2 ঘর হ্যাঁ তাহলে 0.2233 হলো। আচ্ছা এর পরে এগুলো তোমরা বাড়িতে করে নিতে পারবা। ছয়ের প্রশ্নটা ঈশান গল্প করে না। 6 প্রশ্ন বলো। দশমিক ভগ্নাংশ মানে দশমিক সংখ্যাগুলোকে দশমিক ভগ্নাংশ বলে। হ্যাঁ দশমিক ভগ্নাংশ একসঙ্গে আছে। তুমি আলাদা লিখেছো এক করো। আচ্ছা 6 কোশ্চেনটা বলেছে জলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1। ইস্টু মানে ভগ্নাংশ। জলে মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে? জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে? আচ্ছা তাহলে যখন কোশ্চেনে অনুপাত দেওয়া থাকবে আর শতকরা বার করতে বলবে তখন আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার, ভাগার না। আচ্ছা তাহলে আগে লিখে নি।
লিখবো যে ধরি জলে হাইড্রোজেন ও অক্সিজেন এর মোট পরিমাণ সমান সমান 100%। মানে জলে হাইড্রোজেন অক্সিজেন মিলে থাকে তখন 100% থাকছে। আচ্ছা, এখন জলে, আচ্ছা আরেকবার ধরে নি, অ কয়দন্ত সহসী বর্গীর জয়কার দন্তের ন। ও দেয় না অঙ্ক, আমি তো হাতে লেখা প্র্যাকটিস করে ফেলেছি এলি, কিন্তু কম্পিউটারে। আরে যথেষ্ট ফালতু জিনিস এটা। এবং সবাই তো বলে তো অনেক লিখলে হাতের লেখা ঠিক হয়ে যায়। হ্যাঁ, আমি তাহলে তোমরা শুধু আমাকে বলো 20% সিলেবাস শিখো, হাতে লেখা শুনে ঝাঁ চকচকে করে লিখবো। বলবো এক বছরে 50% না 20% সিলেবাস শেষ করে দাও, তাহলে আমরা খুশি। গার্জিয়ানকে দিয়ে একবার লিখিয়ে দিয়ে দিবা, তাহলে এত সুন্দর হাতের লেখা দিয়ে দেবো, একটা তো বাদবে না। লেখো। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক করে দেবো, চাইলেই ঠিক করে দেবো, কোনো চাপ নেই। আচ্ছা, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের মোট পরিমাণ হচ্ছে 100%। এবং ধরি জলে হাইড্রোজেন আছে সমান সমান 2x% এবং আমি বোঝাচ্ছি। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। হ্যাঁ বলো। জলে হাইড্রোজেন আছে, এবার বলো আদে লিখেছে গো। হয়েছে তাহলে আচ্ছা, এখানে 2x আর 1x কি করে পেলাম দেখো, বইতে বলেছেন অনুপাত 2:1। তা যখন ইস্টুর অঙ্ক থাকে তখন ইস্টুর সঙ্গে x গুণ করে নিতে হয়, তাহলে আসল সংখ্যা বেরিয়েছে। তাহলে 2x হয়ে গেল হাইড্রোজেন, অক্সিজেন হয়ে গেল 1x। কে জানতো না? তাহলে অতএব ওই x দেখো, অতএব জলে হাইড্রোজেন ও অক্সিজেন আছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের মোট পরিমাণ 2x প্লাস x%। তাহলে 2x প্লাস x কত হচ্ছে? 3x%। তাহলে অতএব এখন আমরা কি বলতে পারি? 3x সমান সমান 100%। 3x% সমান সমান 100। জলে হাইড্রোজেন আর অক্সিজেনের মোট পরিমাণ 3x%, আর আমরা প্রথমে ধরে নিয়েছি কি 100%। তাহলে এখন এটা সমান এটা, তাহলে বা পার্সেন্ট উঠে যাবে, 3x সমান সমান 100 বা x সমান সমান 100/3। x সমান সমান 100/3। তাহলে ভাগ করো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ দুটো তিন, এটা ওই পূর্ণ আকারে লিখবা, মিশ্র আকারে লিখবা, মিশ্র। তাহলে 100-কে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিক্ষে 9, 1 থাকলো 10, 3 তিরিক্ষে 9, তাহলে কত হলো? 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3 হয়েছে। তাহলে অতএব জলে হাইড্রোজেন, হ্যাঁ বলো কি কি, হ্যাঁ অতএব জলে হাইড্রোজেন আছে। তাহলে জলে হাইড্রোজেন কতটা আছে? 2x ধরেছিলাম, তাহলে 2 ×
33.1/3%। আবার পারছে হ্যাঁ আচ্ছা তাহলে দুই আচ্ছা আচ্ছা একটু একটু ধরো ধরো। ব্যাপারটা হচ্ছে গিয়ে 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমাকে আবার মিশ্র তুলতে হবে, ব্যবহার করতে হবে। ওই থেকে এখানে একটা লাইন বাদ দাও, 100/3 থাক, 100/3 থাক, হয়েছে? এ দেখো 100/3 দেখো, 2 দিয়ে 3 তো কাটা যাচ্ছে না, বা 3 দিয়ে 2 কাটা যাচ্ছে না, তাহলে 100 কে 2 দিয়ে গুণ করলে 200, তাহলে 200/3। এবার এইটাকে তুমি ভাঙো। ওই তো 6 না না বলো কি হবে? হ্যাঁ বলো। 66 পূর্ণ 1/3 2/3 করা দিলে কেন 200 পূর্ণ 2/3 কি পার্সেন্টেজ তো হবে। ও হ্যাঁ 2x পার্সেন্ট ছিল না, তাহলে 2x এর মানে এটা তাহলে পার্সেন্টেজ থাকবে। ঠিক আছে 3 6 18, 2 0 3 6 18, তাহলে 66 পূর্ণ 2/3। হ্যাঁ তাহলে এই সাইডটা মুছে দিলাম, ঠিক আছে? ঠিক আছে 100/300 ঠিকই বলেছো। এ তো সবে শুরু হলো, দাঁড়াও। অতএব জলে অক্সিজেন আছে, তাহলে জলে অক্সিজেন কতটা আছে? 1 × x, তাহলে 1 × 100/3, হ্যাঁ সমান সমান 33.1/3%। এরপরে হস্য দিয়ে পূর্ণ বাক্যে উত্তরটা লিখে ফেলতে হবে। এর উত্তরটা মেলাও তো। তো ঠিক নম্বর কোশ্চেন দিল 11 কতটা দাদা কত 6। সব মাথা পুরো খারাপ হয়ে গেছে হাইড্রোজেন আছে 66 ঠিক আছে আছে ঠিক আছে অনেক সময় দশমিকে দিয়ে দেয়। দশমিক কি করে দেবে এখানে উপরে 100 আছে হ্যাঁ দশমিকে করা যাবে না, তাই পৌনঃপুনিক চলে আসবে। আবার 3 দিয়ে দিতাম কি হবে বলো? কেটে যাবে কেউ তো এগুলো হয়নি, ওই এগুলো হয়নি, তাড়াতাড়ি করো। ও কি তাড়াতাড়ি করো, এই তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। আবার ঠিক করতে হবে ওটা তো হাতে ওই যা পড়ে গিয়েছে আরে ও থাক, সুজয়ের গায়ে সুজয়ের গায়ে এ ওটা কি হচ্ছে গায়ের মধ্যে দিচ্ছ কেন? তোমার গায়ে দিয়ে দিল তোমার আগে দিয়ে দিলাম থাক থাক থাক, হ্যাঁ দাও এদিকে দাও। থাক। আসলে নতুন জামা বার করতে না খুব কষ্ট হয়, বার করলে একটা জামা এক্সট্রা বেরিয়ে গেল, ওই জামাটা ব্যবহার করে কাঁচা হবে 1.5 মাস পর, ততদিনে নতুন জামা পুরনো হয়ে যাবে, তো ওই জন্য বার করি না, একদিনের জন্য অশান্তি কি হবে। আমার কাঁচা হচ্ছে পুরো পুরো জামার সেট শেষ হয়ে যায়, তারপরে আমি কাচি। ও সেট আরে লাস্ট একটা তো থাকে না, এ কেমন কথা, একটাতে 3-4 দিন চলে যায়। শুকিয়েছি 3 দিনের মধ্যে জামা প্যান্ট শুকিয়েছি, যত বৃষ্টি হোক। আরে বাবা একটা জামা একটা প্যান্ট ফ্যানের তলায় রেখে দেবো সারা রাত ধরে, কোনো অসুবিধা নেই। সেটা হয়ে গেছে 8:30 বাজে।
তাই এইটুকুনি ঢুকেছো তো আগের অঙ্কটা? দেখিনি, ও রং করতেই ব্যস্ত। ও দেখেনি রে। আচ্ছা এইবার হচ্ছে 112 পেজের যে কোনো একটা অঙ্ক করাবো। আইলি বলো দেখি। না না শেষ না, যা বলবা 15টার আগে বলবা। আচ্ছা ওসব বাদ দাও, আমি 10-এরটা করে দিচ্ছি। আরেটা আরেটা আটা আটা এই যে পেজ নাম্বার 112, 8-এর অঙ্কটা। যে করা তো সে করবে, তুমি বলো বাহানা দাও করবো না, তা কি হয়েছে? মরে যাও। আজ পর্যন্ত কেউ অঙ্ক করে মরেনি তো। মুছতে মুছতে চামড়া উঠে হাত, তাই? তাহলে শুভদীপ 8-এর প্রশ্নটা পড়ে ফেলো তো। হয়ে গেছে সংসারী গল্প শেষ, অঙ্ক বড়। আচ্ছা 8-এর প্রশ্নটা বলেছে দেখো, সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.8, 75.6, 23.04 ও 1.36%। এই কথা না, 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করি। কি হয়েছে? এই শোনো, কোশ্চেনে বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বায়ু লিটারে ওইভাবে মাপে না। বিষয় হচ্ছে বায়ু হচ্ছে ওই, দেখবা যে প্রেসারে যখন কোনো জিনিসের মধ্যে ঢোকানো হয়, যেমন গ্যাস লাইটে, ওই লিকুইড তো লিটারে মাপবে। আচ্ছা তাহলে সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে, তাই না? তাহলে এখানে আমরা শুধু বার করবো যে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন গ্যাস আছে। হয়েছে, লেখো। হ্যাঁ সে পরে দেখছি। 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে। তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন কতটা থাকবে? 25 লিটারের কত পার্সেন্ট? দেখো নাইট্রোজেনের জন্য কত পার্সেন্ট দিয়েছে? 75.6। আচ্ছা বিষয়টা হচ্ছে দেখো, অঙ্কটাই না নাইট্রোজেনের পাশাপাশি তো কিছু লিখে দেয়নি, শুধু দেখো প্রথমে দেখো নাইট্রোজেন লেখা আছে, তারপরে অক্সিজেন লেখা আছে, তারপরে কার্বন ডাই অক্সাইড লেখা আছে। তার মানে যথাক্রমে প্রথমেটা যদি নাইট্রোজেন হয় তাহলে আমাদের প্রথমের সংখ্যাটা নাইট্রোজেন হবে, দ্বিতীয় সংখ্যাটা অক্সিজেন হলে দ্বিতীয় সংখ্যাটা অক্সিজেন হবে, তৃতীয় সংখ্যাটা কার্বন ডাই অক্সাইড হলে সংখ্যাটাও কার্বন ডাই অক্সাইড হবে। বলো আইলি। বায়ুতে নাইট্রোজেন আছে সমান 25 লিটারের কত পার্সেন্ট? 25 লিটার মোট গ্যাস, তার কত সংখ্যা? কে 25 লিটার গুণ গ্যাস আবার কি? হ্যাঁ তা লিখতে হবে তো, বলো। দেখেছো এত বেশি বকে কেন? 25 লিটারের 75.6%, হ্যাঁ, সমান সমান 25 গুণ 75.6/100 লিটার, তাই তো? এখন উপরে দশমিক তুলবো, তাহলে 25 গুণ 756/100 × 10। 25 দিয়ে 100 কাটলে কত হয়? এই যারা যারা এই কাটাকুটি বুঝতে পারছো না, আমি আবারও বলছি, তারা একটা জিনিস খুব ভালো করে করবা, নামতাম। যদি কাটাকুটি শিখতে চাও তাহলে নামটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। 1 থেকে 13, তারপরে 15, তারপরে 20, তারপরে 25। 1 থেকে 13, 14, 15, 16 পর্যন্ত সব করবা।
ওগুলো লাগবে, অত লাগে না। 14, 15, 16 করবা, আর ওদিকে 20 আর 25, এগুলো কিন্তু আমি করাতে পারবো না, তোমাকে নিজে থেকেই করতে হবে। আচ্ছা তাহলে সঙ্গীতা থেকে কেমন পারো? 756/10 ও 4 লিখতে হবে। ও তাহলে 4 দিয়ে এটা কেটে নিয়ে গেতে বলেছে। 4 দিয়ে আচ্ছা 4 দিয়ে কাটলে 4 একে 3 35, 4টা 3 36, 4 নং 36, তাহলে 1/8/9/10 লিটার। বলো সঙ্গীতা দশমিক কোথায় বসবে? মানে ওরম না, কোন দুটো সংখ্যার মাঝে বসবে এটা বলো। 8 আর 9 এর মাঝখানে, তাহলে 1.8.9 লিটার। একদম না, 25 লিটার বায়ুতে এত লিটার নাইট্রোজেন আছে। তাহলে প্রিয়াংশু এরপরে কি লিখবো? 25 লিটার বায়ুতে কি আছে? 18.9 লিটার না না, লিখবো যে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে। দিলে হতো। তাহলে অক্সিজেন কতটা আছে? যে 25 লিটারের কত পার্সেন্ট? শ্রেয়া বলো তো, 25 লিটারের কত পার্সেন্ট আছে? বই থেকে দেখে বলো। 75.6 এর পরে কোন সংখ্যাটা লেখা আছে পার্সেন্টেজে? ও গুণ দিতে হবে না তাহলে না? না না 6 না, 23.04। 23.04%। আচ্ছা সমান সমান দেখো 25 গুণ 23.04/100 লিটার। তাহলে ঈশান বলো এই 100 এলো কেন নিচে? 100 কেন এলো নিচে? পার্সেন্টেজ তুলেছি বলে নিচে 100 এসেছে। পরের লাইনে দশমিক তুলবো, একটা 100 আসবে। 2304/100 গুণ 100। না অত স্টেপ জাম্প করো না, পরীক্ষায় স্যার কিন্তু হাসি মুখে কেটে দেবে। হ্যাঁ 4 5 20 30, 4টা না 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 5 7 6। এই তো 4 4 5 20, 3 থাকলো 30, 4 7 28, 2 থাকলো 4 24, 4 24। আচ্ছা তাহলে শুভদীপ বলো, আমাদের হাতে আছে 576/100, দশমিকটা কোন দুটো সংখ্যার মাঝে বসবে? একবারে বলবা, না না করা যাবে না, পর বলে আমি বুঝতে পারি না, কোন দুটো সংখ্যার মাঝে বলো। এবার তাহলে ঠিক আছে, তাহলে 5.76 লিটার। তোমাদের সব থেকে হাসি হবে না ক্লাস 10-এ দেখবা ছেলেবেলে 15 ঘরের নাম তো বলতে পারবে না। তোমরা পারবা, কিছু যখন নতুন আসবে দেখবা বলে 15 ঘরের নামটা। হ্যাঁ নামটাই ধরার অবস্থা। এবার নামটা ওরাই জোর দিয়েছে একটু। আচ্ছা লাস্টেরটা কি হচ্ছে? 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে। কোথায় সংকেত গুলো দিয়ে দিত না, একবার হয়ে যেত, এত কষ্ট। তাহলে বলো শ্রেয়া কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড আছে বই থেকে বলো। ওই যে 23.04 এর পাশে কত লেখা আছে? 1.36 বা 36, তাই তো? 1.36% সমান সমান 25 গুণ 1.36/100 লিটার। তাহলে বলো তো কর্ণ নিচে 100 কেন এলো? শতকরা পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100 এলো। আচ্ছা এর পরের লাইনে দেখো আছে 25 ইন্টু বাই চিহ্ন, উপরে 1.36 আছে না, দশমিক তুলে দিলে 136, তাহলে নিচে 100 বসবে। এখন দেখো আগের যে 100টা ছিল সেটাও বসবে, তাহলে গুণ আকারে বসে গেল।
3 4 12 4 4 16 34 0.34 লিটার। না 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 এগুলো এমনি করাচ্ছি, পরীক্ষা করতে গেলে হয়ে যাবে তাদেরই, যারা পারবে না। দেখো যারা মনে করো করবো পারবো বললে হবে না, তারা ঠিক করে ফেলবে। যারা মনে করো ওর খুব কষ্ট, তাদের আর হলো না, তারা এখানে হেরে গেল। আর বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়। তাও ভালোবেসে একটা শূন্য বসাতেই পার, কোনো চাপ নেই, না বসলেও চলে, তাই না শুভদীপ? আমাদের বলছে যে কেউ সবাই একটা একটা অঙ্ক একটা টেবিল করছি, সবাইকে একটা অঙ্ক একটা টেবিল করবে, স্যারের ভালো লাগছে না দেখতে। স্যারকেও বলবো, স্যার একটা জিনিস 4 রকম ভাবে বোঝাবো। হ্যাঁ তাইও স্যারের ভালো হবে, পারির হতো অঙ্ক। এইখানে এক চলবিড়ি তুমি স্কুলে মার খাও কেন তো? দেখলে তো এখানেও পূজা মানে তার সবাইকে আমি একটা অঙ্ক 3-4 নিয়মে করবো, আমাকে অত নাম্বার দিতে হবে, একটা অঙ্ক একটা নাম্বার। হ্যাঁ তাহলে ঠিক আছে। এই মুছে ফেললাম তো, কয় না এগুলো। এবার বাড়ির কাছে লেগো, বাচ্চারা কাঁদছে। আচ্ছা তার আগে উত্তরটা লিখে নাও। হ্যাঁ এখন তো কিশোরী সবাই, কিশোর কিশোরী, মানে তোমাদের এখন বয়স তো সেরকমই, ছেলেটা কিশোর, কৈশোর বয়স চলছে। এই 1 থেকে 15 পর্যন্ত সব করে আনবা আনন্দের সঙ্গে। আবার কি হলো? আচ্ছা পরের দিন কিন্তু অবশ্যই সাইন করে আনবা সবাই খাতা। বাড়ি গিয়ে করাবো, ভালো হবে চলে যাই। হ্যাঁ হ্যাঁ বাড়ি গিয়েই করাবা। ওটা 111 পৃষ্ঠা থেকে তো শুরু তো হচ্ছে, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবো। তাকিও না পেছনে একদম, ও লজ্জা পেয়ে যাবে বাচ্চারা। তাই হ্যাঁ এবার ইতিহাস বার করো। ও বললো কি পড়াবা? ইতিহাস পড়ো। আজকে পড়বো হচ্ছে বাবর কেন মরে গেল। বাবরের শ্বশুর, বাবরের শ্বশুর মশাই বাবরের বউকে কেড়ে নিয়ে চলে যায়, সেই দুঃখে বাবর মরে গেছে। ও তোমাদের একটা ভালো বিষয় হয়েছে বুঝলে, ভালো বিষয় হয়েছে যে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আগামী ক্লাসে তোমরা খাতা পাচ্ছ, আর খাতায় যারা শূন্যর কাছাকাছি পাবো, মানে 0 থেকে 1 এর মধ্যে, মানে 1 বা 1 এর কম, তাদের হচ্ছে, বুঝতেই পারছো তো, থাক আর বললাম না, থাক। এবার হচ্ছে একটা চ্যাপ্টার আছে অন্তর্খরা বয়স সন্ধি, এটা তোমাদের নেই, লাস্টে পড়াবো। এই চ্যাপ্টারটা খুব ভালো। জীবন বিজ্ঞান না ভৌত বিজ্ঞান করাও, খুব ভালো মতো আগে কই দাও, আগে করো না, ভালো একটা পয়েন্ট করো না, হেভি লাগবে আর ওর হেভি লাগবে আবার। আচ্ছা তোমাদের এই অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া তড়িৎ, জীবন বিজ্ঞানে মানুষের খাদ্য হয়ে গেল, আজীবন বিজ্ঞান নেই, এসব ভৌত বিজ্ঞান। আচ্ছা এবার হচ্ছে প্রাকৃতিক ঘটনা, তার বিশ্লেষণ আছে, তাপ থেকে শুরু করি। বিশ্লেষণ তুই যতটা ভাবছো না অত সহজ না, ওই জন্য বিশ্লেষণ পরে করবা। বাহ তাপ পড়তে হবে আজকে, না তাপেরটাই ভালো, তাপে যদিও প্রচুর প্র্যাকটিক্যাল আছে। কিছু বলবা? 8:30টার মধ্যেই তো ছাড়বো, তাহলে ফ্যানটা বন্ধ করে দিলাম নাকি?
তোমার বই ছিঁড়ে গেছে? কি হয়েছে বলো? কি দেবো? শুনে যেতে হবে, দাঁড়াও যাই তাহলে। প্রিয়াংশু গেল কোথায় দৌড়ে দৌড়ে? আচ্ছা এটাকে বাইরে রাখছি, হ্যাঁ ঘরের মধ্যে আর ফ্যান ট্যান বন্ধ করবো না। ওই কোন এটা কি হয়েছে বলো? এটা গ্যাস মাস্ক। হ্যাঁ জম্বিদের থেকে করে না। জম্বিরা পরে? জম্বি বলে না। তাহলে ওই যে শ্রেয়া ওই পাঁচটা থেকে দেশলাইটা দাও তো। বুঝতে পারছো না? শুধু খাওয়ার জন্য দেশলাই লাগে? এই প্রিয়াংশু সাথে যাও। বাইরে এই দেখো এখানে দেখো একটা ছোট বিকার আছে না? ওই ছোট বিকার, ওই যে ভাঙাটা না, ভালোটা না। হ্যাঁ ওই কল থেকে একটুখানি জল নিয়ে এসো, 50 ml নাও। ওতেই হবে। লাভ মেরো না ওদিকে, পড়ে যাবা। যাও যাও ঝাঁটা করে শুনে আছো, গাল মন্দ দেবে। ব্রেক দাও না। হ্যাঁ প্রদীপ প্রদীপ, শুভ নববর্ষ। গিফট দেওয়ার জন্য ধন্যবাদ। এই যা, এই তোর কি হচ্ছে রে? যাবি? থাক থাক, বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখে থাক। তো বাচ্চাই তো, তোমরা বড় হয়ে গেছো। গামলা গাম না ধরো। এটা কোন মার নাম? বিপ্লবী। হ্যাঁ বিপ্লবী। কার মায়ের নাম? কন্যার মার নাম। হ্যাঁ বিপ্লবী। হ্যাঁ মহারাজ বিপ্লবীর নাম ছিল কুন্তি। আমাদের নাম হচ্ছে কুন্তির ছেলে। কুন্তি কুন্তি থেকে জেনে হচ্ছে গামলা। গামলা কুন্তি। আমি একজন বল, এই যা ঘুরে তুই, এই তুই যা। আমি দাঁড়া জঙ্গল হয়ে যাচ্ছি তোর মতো লেগে। স্ট্যান্ডে দাও, এই যে স্ট্যান্ড। গভর্নমেন্ট না এই প্রিয়াংশু যা ভেতরে চল যাও। আজকে দেখাবো অনেক জিনিস। এখানে রাখা যাবে না। বাবা দাদাই না না ফাটবে কেন? দাদা জল গরম করছে। হুম হুম এই চলো চলো চলো। আচ্ছা শ্রেয়া, ওটার মধ্যে একটা মোমের টুকরো আছে না, মোমের টুকরোটা দাও। এই না, ভিডিও অফ করো না। মোমবাতি ধরানোর তো আলাদাই স্ট্রাগল দেখছি। বলতে আছে কি হচ্ছে? কি কি
থাক, ওটা আস্তে আস্তে গরম হোক। কি করবো এই ও পুরো এই চলে এসো, জায়গায় চলে এসো। কি টানাটানি করছো কি? এ পোকা মরে গেছে, সঙ্গে তোমার চুল ফ্রি। এ নাও শোনো, সুজয় থার্মোমিটারের সাহায্যে কি মাপে? জ্বর মাপে, উষ্ণতা মাপা হয়। কি মাপা হয়? শরীরের উষ্ণতা। আচ্ছা, থার্মোমিটার আগে থেকে কেমন পুরো মনে আছে? থার্মোমিটার কত ধরনের হয়, মানে থার্মোমিটার স্কেল কি কি? সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে, ধরো কোনো একটা বস্তু আছে, সেই বস্তু যদি উষ্ণতা বাড়াতে বা কমাতে চাই, সেটা কটা বিষয়ের উপর নির্ভর করে? কোনো বস্তুর উষ্ণতা যদি আমি বৃদ্ধি করতে চাই, সেটা কটা বিষয়ের উপর নির্ভর করে? তিনটে। কি কি? একটা হচ্ছে কতটা বৃদ্ধি হচ্ছে, 2 নাম্বার বস্তুটা কেমন, বস্তুর প্রকৃতি, 3 নাম্বার বস্তুর ভর। যত বেশি ভর হবে তত বেশি তাপ লাগবে। বলো, বই থেকে পুরোনো কথা একটু মনে করার চেষ্টা করছেন, বই থেকে বললে যা। আচ্ছা আচ্ছা, আমাকে একটা শিক্ষক বই দেবা। কার বই দেবা আজকে? আমার পরে যে আছে বাবা, আচ্ছা আজকে বই দেবে প্রিয়াংশু। ডাকবো, চিন্তা করো না। প্রিয়াংশু বই তো এটা। না না, অন্য জিনিস লেখা আছে। আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যে তাপের কোনো বস্তুতে যে তাপ বাড়াবো বা কমাবো, সেটা যে তিনটে বিষয়ের উপর নির্ভরে, তার উপরে তিনটে এক্সপেরিমেন্ট করব, মানে বলবো শুধু আর কি, করে দেখানো সম্ভব না। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে বস্তুর উষ্ণতা, বৃদ্ধি, একটা হলো। 2 নাম্বার হচ্ছে বস্তুর ভর। আইলি চেয়ে বসো না, চালিয়ে তো হচ্ছে দিছো, তখন চালাচ্ছ কোনো? তাহলে ঠিক আছে। এই শোনো, বিষয় হচ্ছে যে তিনটে বিষয়ের কথা বললাম, সেই তিনটে বিষয়ের উপরে বস্তুর উষ্ণতা বৃদ্ধি নির্ভর করছে। বস্তুর ভর। মনে করো একটা ছোট্ট জিনিস, মনে করো 10 গ্রামের জল আছে, আমরা জল নিয়ে আলোচনা করি। মনে করো 10 গ্রাম জল আছে, হয়েছে 10 গ্রাম জলের উষ্ণতা আমি 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাড়ালাম। উষ্ণতা কত পরিবর্তন করলাম? 2 ডিগ্রি। আচ্ছা, প্লাস 2 ডিগ্রি বাড়ালাম। তাহলে সেক্ষেত্রে যতটা তাপ লাগবে, মনে করো 10 গ্রামের জায়গায় আমি 20 গ্রাম জল নিলাম, তারও টেম্পারেচার 2 ডিগ্রি বৃদ্ধি করলাম, তাহলে লাগবে কি? প্রথমে যতটা তাপ লেগেছিল তার দ্বিগুণ পরিমাণ তাপ লাগবে। তাহলে কি পেলাম? যতটা ভর বাচ্চা, আচ্ছা ওই তৈরিজিক পদ্ধতি এখানে কাজে লাগবে। ভর যেভাবে বাড়লো, উষ্ণতা কি সেইভাবে লেগেছে? উষ্ণতা বেশি লেগেছে, উষ্ণতার পরিমাণ বেশি। আচ্ছা, এখানে কিন্তু তাপমাত্রা মানে ডিগ্রিতে যেটা মাপি, আর যত তাপ গ্রহণ করে বা বর্জন করে, সেটা কিন্তু আলাদা। তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, তাহলে তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা, ঠিক বলেছো। তাহলে কি পেলাম? যে যদি ভরের পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণও
বাড়বে, তাহলে ভর বাড়লে তাপমাত্রা বাড়ছে, আর ভর কমে গেলে তাপমাত্রা কমছে। তাহলে ভরের সঙ্গে তাপমাত্রার কেমন সম্পর্ক হবে? বলো বলো। সঙ্গে তাপমাত্রা হচ্ছে সরল সমানুপাতিক, তাপমাত্রা সরল সমানুপাতিক না, সরল সম্পর্ক, সরল সম্পর্কে আছে। বলতে বললাম একটা। 2 নাম্বার, মনে করো আমার হাতে 10 গ্রাম জল আছে, জল আমি চেঞ্জ করছি না, 10 গ্রাম জলই আছে, হয়েছে 10 গ্রাম জলের টেম্পারেচার আমি 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। এবার এক্ষেত্রে কিছু পরিমাণ তাপ লাগলো, হয়েছে। এবার 10 গ্রাম জলই আছে, এর টেম্পারেচার 2 থেকে আমি 4 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, তাহলে তাপমাত্রা আগে যতটা পরিবর্তিত হয়েছিল তার কত গুণ পরিবর্তিত হলো? দ্বিগুণ। তাহলে এক্ষেত্রে গৃহীত তাপের পরিমাণ দ্বিগুণ হবে, গৃহীত তাপের পরিমাণও দ্বিগুণ হবে। তাহলে কি পেলাম? যে তাপমাত্রা যত গুণ বাড়াচ্ছি গৃহীত তাপমাত্রার পরিমাণও তার দ্বিগুণ হচ্ছে, বলতে পারলাম। তাহলে এক্ষেত্রেও উষ্ণতা বৃদ্ধির সঙ্গে, উষ্ণতা বৃদ্ধি সঙ্গে গৃহীত বা বর্জিত তাপ, তারপরে কি সম্পর্ক? সরল না ব্যস্ত? সরল। ব্যস্ত কেন? তাপমাত্রা যত ডিগ্রি বাড়াবো, তাই তো, গৃহীত তাপের পরিমাণও ততটা বাড়বে, তাহলে সরল সম্পর্কে এরা আছে। 3 নাম্বার, বস্তুর প্রকৃতি। মনে করো বস্তুর প্রকৃতির বিষয়টা কিন্তু আলাদা, বস্তুর প্রকৃতির বিষয়টা আলাদা। দেখবা বাড়িতে গিয়ে এই প্র্যাকটিক্যালটা নিজেরাও করতে পারো। প্রথমে মনে করো জল, 1 কাপ জল নিয়েছো, একটা পাত্রের মধ্যে 1 কাপ জল নিয়েছো। এবার 1 কাপ জল যদি নাও, আরেকটা কাপে তুমি মনে করো 1 কাপ দুধ নিয়েছো, 1 কাপ দুধ, তাহলে টাইম বেশি লাগবে। কিছু না, ওই তো, আচ্ছা নতুন জিনিস এসে পরে বলবা। আচ্ছা ঠিক আছে। দেখা যাবে যে মনে করো একই ফ্লেমের গ্যাসের উপরে বাটিতে করে 1 কাপ জল আর 1 কাপ দুধ বসানো হয়েছে। দেখা যাবে যে দুধ 2-1 মিনিটের মধ্যেই ফুটে গেল, কিন্তু জল কোনো পরিবর্তনই নেই, হয়েছে। কিন্তু যদি হাত দিয়ে দেখা যায় যে জল ঠান্ডা, জল দুধের মতো অত গরম হয়নি, কিন্তু দুধ তাড়াতাড়ি গরম হয়ে গেছে, তার মানে কি কোনো বস্তু তাপ গ্রহণের যে ক্ষমতা বেশি, কোনো বস্তুর তাপ গ্রহণের ক্ষমতা কম। কিন্তু জল ধীরে ধীরে যেমন গরম হয়, তেমন ঠান্ডা হতে অনেক সময় টাইম লাগে। এই জন্য দেখো যদি সেক দিতে হয়, মানে সেক দিতে মানে জল সেক, বা পায়ে ব্যথা হলো, গলা ফুলে গেল, সেক দিতে হয়, মানে এই আমার ফুলে গেছিল 2 দিন আগে ওইটা, তাই তো। তাহলে সেক্ষেত্রে যে যখন জল দিয়ে সেক দিই, তাহলে সেক তো আমরা দুধ দিয়েও দিতে পারতাম, জল দিয়ে কেন দিই? এখন বলে দাম বেশি দুধের, না না না, বিষয়টা হচ্ছে যে জলের ক্ষেত্রে জল আস্তে আস্তে তাপ গ্রহণ করে, আস্তে আস্তে তাপ বর্জন করে, কিন্তু দুধের ক্ষেত্রে ও তাড়াতাড়ি তাপ গ্রহণ করে, তাড়াতাড়ি তাপ বর্জন করে। এই জন্য এটাকে নির্ভর করছে যে জলের আপেক্ষিক তাপের উপরে। কিসের উপর নির্ভর করছে? জলের আপেক্ষিক তাপ, এর মান হচ্ছে কে, এর মান হচ্ছে কে। আপেক্ষিক জিনিসকে কে দিয়ে প্রকাশ করা হয়। জলের আপেক্ষিক তাপ হচ্ছে, জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে 1 সবচেয়ে বেশি, জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, এর মান কত? 1। আচ্ছা, এটা হচ্ছে ধ্রুবক একদম। এবার প্রশ্ন হচ্ছে যে কেটা এলো কি করে, আপেক্ষিক তাপের বিষয়টা এলো কি করে, যদি এটা অঙ্কের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো যে কোন বস্তু তাপ গ্রহণ বা বর্জন করবে, সেটাকে যদি আমরা গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি, তাহলে বিষয়টা একটু বুঝতে পারবো সহজে। তাই মনে করো কোন বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কি করে বার করব? লিখবো যে গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ কার কার উপর নির্ভর করছে? বস্তুর ভর ইনটু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বস্তুর ভর ইনটু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাহলে কর্ণ তো ওখানে কেউ কথা বলছে, হয়ে গেল। আচ্ছা, যদি এইটাকে আমরা কোনো একটা করে নাম দিই, ধরে নিলাম গৃহীত বা বর্জিত তাপের নাম দিলাম কিউ, গৃহীত বা বর্জিত তাপের নাম দিলাম কি? কিউ, হয়েছে। আর ভরের ইংরেজি এম, মাস, আর উষ্ণতার ইংরেজি টি, হয়ে গেল টেম্পারেচার। তাহলে আমরা কি করব? দেখো ভর ইনটু উষ্ণতাকে এদিকে আনতে পারি, ভর ইনটু উষ্ণতাকে
এদিকে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? গৃহীত বা বর্জিত তাপ বাই ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস সমান সমান কিউ বাই এম ইন্টু টি বলতে পারবো। তাহলে এখানে কিউটা কি? এখানে যে কিউটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে, আর এম মানে ভর, টি মানে কি? উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। কি বলে বলো? উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, উষ্ণতা। হয়ে গেছে? আচ্ছা, তাহলে এই যে আমরা রাশিটা পেলাম, হয়েছে, এই রাশিটাকে যদি আমরা ধরে নিই একটা ধ্রুবক, তাহলে কি দাঁড়ালো? কে সমান সমান কিউ বাই এমটি বলতে পারবো। কে সমান সমান কিউ বাই এমটি। ঠিক আছে, তাহলে বা গৃহীত বা বর্জিত তাপ কাকে ধরেছিলাম? কিউ কে। তাহলে কিউ সমান সমান এমটি এদিকে চলে নিয়ে আসো, তাহলে কি হলো? এ কে এমটি। কি হয়েছে? আচ্ছা, উল্টো করে লিখি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে কি লিখলাম সেটা বলো। কোন বস্তুর, ঠিক, কোন বস্তুর গৃহীত বা বর্জিত তাপ, যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করেছি, সেটা হচ্ছে ভর এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের দিয়ে যদি ভাগ করি, তাহলে যে রাশি পাবো সেটাকে আমরা কি বলবো? ধ্রুবক। সেটা কি? ধ্রুবক। তাহলে কি পেলাম? কিউ বাই এম টি সমান সমান কে। তাহলে এখন যদি কিউ সমান সমান, তাহলে এম আর টি এদিকে চলে যাবে, তাহলে কে ইন্টু এম টি হবে। তাহলে গুণের ক্ষেত্রে আমরা সবকিছুকে আগে পরে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু কেটিএম। লেখা যাবে কিউ ইকুয়াল টু কেটিএম। হ্যাঁ, এমটি কে, ও এমটিটা গাড়ির নাম, আমার জানা নেই। যাই, তাহলে কিউ পেলাম, কিউ সমান সমান কেটিএম হয়েছে। আচ্ছা, বলো। হ্যাঁ বলো। ও তো ভদ্র ছেলে, দেখেই মনে হচ্ছে কত ভদ্র ছেলে। তুমি ভুলভাল বকছো। কুত্তা তাড়ানোর বেশি। আচ্ছা, হয়ে গেছে। শোনো, এখান থেকে আমরা ক্যালোরির সংজ্ঞা পাই। তাহলে আমরা এখানে যদি এরকম কথা বলি যে কিউ মানে 1 ক্যালোরি, কিউ মানে কি বললাম? 1 ক্যালোরি হয়েছে। আচ্ছা, কে তো ধ্রুবকই আছে, টি মানে টেম্পারেচার, এম মানে ভর, তো এগুলোকেও 1 1 করে দিলাম হয়েছে। তাহলে কি বলবো? 1 গ্রাম ভরের বস্তুতে যদি 1 ডিগ্রি সেলসিয়াস, মানে 1 টেম্পারেচার একক আছে তো, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাও সেলসিয়াস কেজিতে আসবে কবে থেকে গো? আচ্ছা, এই হচ্ছে প্রথম থেকে বলি। 1 গ্রাম ভরের, আচ্ছা 1 এম মানে কি? 1 গ্রাম ভরের কোন বস্তুতে, 1 গ্রাম ভরের কোন বস্তু জলের, 1 গ্রাম ভর জলের উষ্ণতা একক টি মানে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা কি বলবো? 1 ক্যালোরি। 1 ক্যালোরি, খুব সহজ, দুটো জিনিস আছে। ক্যালোরি তো একটা বলেরও বেরিয়ে ছিল, সে 80 ক্যালোরি পড়েছিল তো। না ওটা তাপ, ওটাই তো তাপ। তুমি মনে করে বলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যালোরির সংজ্ঞা আমরা কি পেলাম? এই কত না ক্যালোরি, ঠিক আছে। তাহলে ক্যালোরির সংজ্ঞা আমরা কি পেলাম? 1 গ্রাম না, কোনো বস্তু না, জলই বলতে হবে। 1 গ্রাম ভরের বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। বিশুদ্ধ জলই তো না, তাহলে সেটা আবেগিক তাপ দেশে কে। দেখো, ব্যাপারটা হচ্ছে জলের ক্ষেত্রে কে এর মান 1, যেহেতু কে এর মান 1, সেহেতু টি আর এম শুধু পড়ে থাকলে কে এর ভ্যালু আমরা ক্যালকুলেট না করলেও পারবো। কিন্তু যদি অন্য কোনো বস্তু নাও, সেক্ষেত্রে কে এর মান তো পয়েন্টে থাকবে, কিছু ধরে থাকবে, সেখানে কে আবার গুণ করতে হবে, 1 ক্যালোরির সংখ্যা আবার অন্য হয়ে যাবে।
এক গ্রাম বিশুদ্ধ জলকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হচ্ছে 1 ক্যালোরি। তাহলে এই ক্ষেত্রে কে এর মান কি 1। তাহলে কে হয়ে গেল। এরপরে চলে আসতে হবে যে অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা। অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা। আচ্ছা তোমাদের কিন্তু এক্ষেত্রে এই গাণিতিক রাশিমালাটা লাগবে, হ্যাঁ কিউ বাই এমটি এটা রাশিমালাটা লাগবে। কিউ বাই এম টি। আচ্ছা অবস্থার পরিবর্তন এবং লীন তাপ। আচ্ছা পদার্থের অবস্থা কটা হয় মোহন? পদার্থের অবস্থা কটা হয় বলো? কি কি? দাঁড়াও তো বলছে তো, বলো। 3টে কি কি? কঠিন, তরল আর গ্যাসীয়, তাই তো? প্লাজমাটা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, আরো অনেক 20-25 ধরনের অবস্থা আছে। হ্যাঁ কঠিন। বলো সঙ্গীতা, একটা পদার্থের নাম বলো যার এই 3টে দশাতেই পৃথিবীতে পাওয়া যায়। ও পারি কিনা দেখি। হ্যাঁ বরফ। বরফ কঠিন, তরল না গ্যাসীয়? বরফ হচ্ছে কঠিন, তা তরল হয়ে গেলে সেটা কি? আর গ্যাসীয় হয়ে গেলে বাষ্প। হয়ে গেল। বিষয়টা হচ্ছে যে ভালো করে শুনবা, বরফ থেকে যখন জল তৈরি হয়, বরফ কি করে? পরিবেশ থেকে তাপ গ্রহণ করে। পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, গ্রহণ করার পর সমান পরিমাণ উষ্ণতার জলে পরিণত হয়। মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ যদি থাকে, সেটা পরিবেশ থেকে হ্যাঁ তাপ গ্রহণ করে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু কিন্তু কিছু পরিমাণ তাপ তো গ্রহণ করেছে। খুব স্বল্প পরিমাণ যে তাপ গ্রহণ করে তাকে বলা হচ্ছে কি লীন তাপ। তাহলে লীন তাপের কাজ কি বলতে পারি? কোন বস্তু তার অবস্থান পরিবর্তনের সময়, আচ্ছা কোন বস্তু তার উষ্ণতা একই রেখে অবস্থার পরিবর্তন করার সময় পরিবেশ থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে বলা হচ্ছে লীন তাপ। ঠিক আছে, যদি সঙ্গীতা না অমৃতার মনে থাকে বরফ গলনের লীন তাপ কত? 80 পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা এবছর কিন্তু আগের বারের মতো সংখ্যা বললে হবে না, এবছর এইভাবে বলতে হবে। বলতে হবে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা একই রেখে শুধু অবস্থান পরিবর্তনের জন্য পরিবেশ থেকে যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় তাকে বলা হচ্ছে ওই বস্তুর লীন তাপ। ঠিক আছে, আগে বলেছিল এটা, তাহলে ঠিক আছে। আচ্ছা যদি শুভজিৎ পারো, বরফ থেকে জল হলো, এই যে ঘটনা, এই ঘটনার নাম কি? বরফ কোন পদ্ধতির মাধ্যমে জলে পরিণত হয় বলো? গলন। বরফ গলে গিয়ে জলে পরিণত হয়, তাহলে এই পদ্ধতির নাম কি? গলন। বলো আহেলি, জল থেকে বাষ্প তৈরি হলো, এই পদ্ধতির নাম কি হবে? গ্যাসি না, পদ্ধতির নাম কি? অর্ঘ পদ্ধতির নাম কি? বাষ্পীভবন। জল থেকে বাষ্প তৈরি হলে ঘটনাকে আমরা কি বলবো? আচ্ছা সুজয় বলো, সুজয় বাষ্প থেকে জল হলে কি ঘটনা? ঘনীভবন। বলো জল থেকে বরফ হলে কঠিন হয়ে যাচ্ছে, তাই কঠিনীভবন। তাহলে এইগুলো প্রত্যেকটা সংজ্ঞা পরীক্ষায় আসবে। ফার্স্ট 2 নাম্বার লীন তাপের পরিমাণ। বরফ 1 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হতে প্লাস 80 ক্যালোরি তাপ লাগে। বুঝছো যে প্লাস কেন দিলাম? কারণ তাপ গ্রহণ করছে, একইভাবে উল্টো ঘটনা ঘটবে। জল থেকে যখন বরফ তৈরি হবে তখন -80 ক্যালোরি তাপ, তখন কি করবে? বর্জন করবে, তখন বর্জন করবে। একইভাবে না। আচ্ছা মনে করো জল, দেখো জল থেকে বাষ্প, জল ফোটে 100 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে 100 ডিগ্রি উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি উষ্ণতার বাষ্প হতে যদি 1 গ্রাম পরিমাণ হয়, 1 গ্রাম 100 ডিগ্রি উষ্ণতার জল থেকে
বাষ্প হতে কি পরিমাণ তাপ লাগবে অর্ঘ্য? 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থেকে 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্প হতে কি পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয়? ওটা না, হ্যাঁ গৃহীত হবে না বর্জিত হবে? জল থেকে বাষ্প গ্রহণ করবে, তাহলে প্লাস 537 ক্যালোরি। বুঝতে পারলাম? এরপরে তাহলে প্রিয়াঙ্কা বলো, বাষ্প থেকে জল হবে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্প থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল হবে, লিখিতে তাপ কি পরিমাণ লাগবে আর সেটা গৃহীত না বর্জিত হবে? ও পারবে না? না পারবে। আরে বাবা তুই চুপ থাকো, পারবে। পাশের জন্য বলে দিচ্ছ তো, পারবে। তুমি বলো দেখি, বলছো যে মাইনাস কেন হলো? মাইনাস কেন হলো? বর্জিত হলো বলে মাইনাস হলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার তোমাদের কতগুলো বিশেষ বিশেষ বস্তুর গলনাঙ্ক আর হিমাঙ্ক মনে রাখতে হবে। যেমন পারদ, পারদের, শোনো ভালো করে শুনবা, সব পদার্থের কিন্তু গলনাঙ্ক আর হিমাঙ্ক থাকে না। যেমন যদি বরফের কথা বলি, তাহলে 0 ডিগ্রি উষ্ণতার জল থেকে 0 ডিগ্রি উষ্ণতার বরফ হয়, তাহলে এই ক্ষেত্রে কঠিনীভবন হলো না, এটাকে বলবো আমরা হিমাঙ্ক। কি বলবো? কোন বস্তু যে উষ্ণতায় জমে যাচ্ছে তাকে বলবো আমরা হিমাঙ্ক। তাহলে জলের ক্ষেত্রে হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে কঠিন বরফ 0 ডিগ্রি উষ্ণতার, সেখান থেকে জল তৈরি হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতার, তাহলে এক্ষেত্রে গলন, তাহলে গলনাঙ্ক কিন্তু 0 ডিগ্রি। তাহলে কি পেলাম? যে সকল পদার্থের হিমাঙ্ক এবং গলনাঙ্ক আছে তাদের হিমাঙ্ক এবং গলনাঙ্ক সমান, হিমাঙ্ক এবং গলনাঙ্ক সমান। পারদের ক্ষেত্রে গলনাঙ্ক হচ্ছে -39.5 আর হিমাঙ্ক সেম, ওটা খুব কম টেম্পারেচারে জমে যায়। স্ফুটনাঙ্কর বিষয়টা পরে আসছি। আচ্ছা বরফ, এই অমৃতা, বরফের হিমাঙ্ক কত? না হিমাঙ্ক তো হবে না, ও পারবে না, তুমি বলো। বরফ কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে যায়? 0-তে। সোনা 1063, তামা 1083, ঢালাই লোহা, ঢালাই লোহা মানে হচ্ছে চাপাকল, দেখেছো চাপাকল? ওই চাপাকল দেখবে এক ধরনের খসখসে লোহা দিয়ে তৈরি হয়, ওটা হচ্ছে ঢালাই লোহা, ভেঙে গেলে জোড়া লাগবে না। তাহলে ঢালাই লোহা হচ্ছে 1200 ডিগ্রি প্রায়। আচ্ছা বলো তো, পৃথিবীর সব পদার্থের কি নির্দিষ্ট হিমাঙ্ক আর গলনাঙ্ক থাকবে? আচ্ছা আমি উদাহরণ দিই, মনে করো জল থেকে বরফ হচ্ছে, তাহলে জল থেকে বরফ হওয়ার মাঝখানে জল কি আঠালো আঠালো কখনো হয়? হয় না। কিন্তু মোমের ক্ষেত্রে ভাববা, মোম আস্তে আস্তে ঠান্ডা হয়, মাঝখানে একটু মাখন মাখন হয়ে যায়, তারপরে পুরো শক্ত হয়। তার মানে মোমের ক্ষেত্রে নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। চর্বি, খাসির চর্বি হচ্ছে রান্না করার পর যখন আবার ঠান্ডা করা হয়, তা আস্তে 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 ও জমে পুরো জমার আগে। তাহলে এই যে ঘটনাটা, একবারে তো জমছে না, তাহলে এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। বলো খেয়েই শেষ করে ফেলে, জমার টাইমে দিই না। হ্যাঁ বলো। হ্যাঁ একটুখানি আছে। বাড়ি যাবা? যাও যাও। হ্যাঁ দাদা, ওখানে কেন যাবা? কেন যাবা? ছুটির পরে 8 ঘন্টা বসে, আমি বসতে দেবো, অসুবিধা করো। আচ্ছা হ্যাঁ, তুমি সারাদিনও বসতে পারো, খাওয়া দাওয়া দিতে পারবো না, নেই এ বাড়িতে খাবার দাবার। আচ্ছা বাড়ির কাজ লেখো। হ্যাঁ হ্যাঁ, ও বাড়ি যাবা? হ্যাঁ তুমি খেতে পারলেই হবে। টেক্সট বইয়ের পেজ নাম্বার হচ্ছে বাবা 29 থেকে 33, 29 থেকে 33। এবার শিক্ষক বই দাগিয়ে দিচ্ছে। শিক্ষক বইয়ের, হ্যাঁ হ্যাঁ ঠিক, আমার তো মনে পড়ছে না। হ্যাঁ 51 পেজ, এই যে দেখাও, এক দেখাও, 51 পেজ। হ্যাঁ
আচ্ছা 2 নাম্বার কোশ্চেনটার পড়বা প্রথম টুকুনি, মানে জলের আপেক্ষিক তাপের মান 1 ধরা হয় এইটুকুনি পড়বা, আর পড়তে হবে না কিছু। 3 তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি আছে না পার গ্রাম, এই কথাটার অর্থ কি? দেখো 5টা কোশ্চেন আছে এখানে। এবার চলে আসে টপিক বি, পেজ পেজ নাম্বার 54। আচ্ছা 53 তো অঙ্ক আছে, ওগুলো করতে হবে না। আচ্ছা 1 অবস্থার পরিবর্তনের বিভিন্ন ঘটনা, 2 পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক, 4 গলনাঙ্ক কঠিন হিমাঙ্কের পার্থক্য, 5 বরফ জল বরফে পরিণত হলে, হ্যাঁ না। আচ্ছা এবার কতগুলো ছোট ছোট জিনিস এর মনে রাখতে হবে। না না এই কটা না, আরো আছে। বলো তো শুভদীপ, জলের উপরে বরফ ছেড়ে দিলে ডুবে যাবে না ভাসবে? কেন? কারণ জলের ঘনত্ব থেকে বরফের ঘনত্ব বেশি। ভুল হলো, কম। ব্যাপারটা হচ্ছে জল থেকে যখন বরফ হয়, জলের মধ্যে অনেক অক্সিজেনের কণা থাকে, অক্সিজেনের কণাগুলো বরফের মধ্যে কি সৃষ্টি, বাতাসের মানে বাতাস বা ফাঁকা স্থানে সৃষ্টি করে, হয়েছে ফাঁকা। এর ফলে বরফের ঘনত্ব জলের থেকে কমে যায়, তাই বরফ জলের উপরে ভাসে, হয়ে গেছে। এবার একটা জিনিস খেয়াল রাখবা, যদি আসবো যদি বরফ এর ঘনত্ব কমে যায়, বাতাস ঢুকে যায়, তার মানে যখন বরফ গ্লাসের মধ্যে পুরো 1 গ্লাস কানায় কানায় যদি জল নিই, তাহলে ওটা যখন ওটা গরম করছিল, আজকে লাগবে না, থাক পরের দিন হবে। কি হ্যাঁ, তাহলে দেখবো যে যখন ওই 1 গ্লাস জলকে বরফে পরিণত করা হবে, দেখবো যে বরফের আয়তনটা জলের আয়তন থেকে একটু বেড়ে গেল। বলছে যে এই যে এক্সট্রা আয়তন এলো কিসের জন্য? ফুলে গেল, ঠিক। তার মানে কি পেলাম, যে কোনো বস্তুর আয়তন, কোনো বস্তু যদি তরল থেকে কঠিন হয় এবং তার আয়তন বাড়ে, তাহলে তার ঘনত্ব কমে যায়। বা উল্টো ঘটনা আমরা বলতে পারি যে কোনো বস্তু তরল থেকে কঠিন হলে যদি তার ঘনত্ব কমে যায়, তাহলে তার আয়তন বেড়ে যায়। এবার তেমনই একটা জিনিস হচ্ছে পিতল। দেখো যে কোনো ধাতু দিয়ে না মূর্তি তৈরি করা হয় না, বিশেষ বিশেষ কিছু ধাতু দিয়ে মূর্তি তৈরি করা হয়। কারণ পিতল যখন ঠান্ডা হয় তার আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে যায়। এবার আয়তন বেড়ে গেলে সুবিধা কি? মনে করো যে ছাঁচের মধ্যে ও তো নিচে মাটি দেওয়া থাকে, আগে তারপরে একটা মূর্তি বসানো হয়, দিয়ে উপরে মাটি দিয়ে দেয়, চেপটে দেয়, তারপর পরে এটা আস্তে করে তুলে নেয়, দিয়ে মূর্তিটা তুলে নেয়, তাহলে ফাঁকা হয়ে গেল, বসালো। উপরের ছিদ্র থাকে, তার উপর দিয়ে গলা মানে গলিত পিতল ঢালা হয়। এখন যদি পিতলের আয়তন ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কমে যেত, তাহলে তাই ধরো নিচের যে ছাঁচ আছে সেখানকার যে ডিটেল গুলো সেগুলো আসলো, কিন্তু উপরের দিকে যে ডিটেলস গুলো ছিল সেগুলো তাহলে আর আসতো না। কিন্তু যদি পিতল ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে একটু আয়তনে বেড়ে যায়, তাহলে উপরের ডিটেলস ভালো করে আসবে, টাইট যত হবে তত বেশি তথ্য বা ডিটেলস আসবে, তাই তো? তো এই জন্য হ্যাঁ লোহা দেওয়া হয়, কারণ লোহারও কমে যায়, হয়েছে। তাহলে কি পেলাম, যে পিতল ঠান্ডা হলে আয়তন বেড়ে যায়, এই বৈশিষ্ট্যের জন্য পিতলকে মূর্তি বানানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা তাহলে 10 হয়েছে, 10 দেখাও, দাগিয়েছি। এবার 9টা পাহাড়ের পাথরে ফাটলের সৃষ্টি হয় কিভাবে? দেখবে যে পাহাড়ের ধরো পাথর আছে, তার মধ্যে একটুখানি ফাটল আছে কোনোভাবে, তার মধ্যে জল ঢুকে গেল, তাহলে পাহাড় অনেক উঁচুতে, জল জমে বরফ হয়ে যায়, বরফ হয়ে গেলে আয়তন বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে তাহলে পাথরের জায়গা তো নেই, পাথরকে আরো একটু ফাটিয়ে দেবে, হয়ে গেল। পরের দিন সকালবেলা আরো জল হয়ে গেল, আরো গভীরে ঢুকে গেল, বিকেল বেলা আবার ঠান্ডা হয়ে গেল, আবার বরফ হয়ে গেল, আয়তন আরো ফেটিয়ে দিল, এই জন্য পাহাড়ে ফাটিয়ে দিল, এই হলো। তাহলে এইভাবে পাহাড়ের পাথরে ফাটলের সৃষ্টি হয়। আচ্ছা এরপরে কিন্তু ধস নামতে পারে। আচ্ছা তারপর আরো কোশ্চেন দেখছি, এই যে 12, হ্যাঁ 9 দেখাও, 10 দেখাও, 12 দেখাও। গলনাঙ্কের উপর চাপের প্রভাব। ব্যাপারটা হচ্ছে যেসব কঠিন পদার্থের গলে তরলে পরিণত হলে আয়তন বাড়ে, ভালো করে বুঝতে হবে। 2 ধরনের কঠিন পদার্থ আছে, একটা গলে গেলে আয়তন বাড়ে, একটা গলে গেলে আয়তন কমে। যেমন জল যদি কমে যায়, বরফ থেকে জল আয়তন কমবে না বাড়বে? বরফের আয়তন বেশি হয়ে যায়, তাহলে গলে গেলে জল হলে আয়তন কমে যাবে। তাহলে কোশ্চেনে এটাই বলেছে কি, যেসব কঠিন পদার্থ গলে তরলে পরিণত হলে আয়তন কমে যায়
তাদের ক্ষেত্রে চাপ যদি বাড়িয়ে দিই গলনাঙ্ক হ্রাস পায়। মানে একটা প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে যদি প্রেসার কুকারের চাপ বাড়িয়ে দিই তাহলে দেখবো যে বরফ আরো ধীরে ধীরে কমছে না, তাড়াতাড়ি কমছে, বড় বড় ধীরে তাড়াতাড়ি গলছে। তাহলে চাপ বাড়িয়ে দিলে বড় তাড়াতাড়ি গলবে না আস্তে আস্তে গলবে? হ্যাঁ, তাড়াতাড়ি গলবে। অন্যদিকে গলনের উপর চাপের প্রভাবে হচ্ছে যাদের আয়তন বেড়ে যায়, যাদের গলে গেলে আয়তন বৃদ্ধি পায়, যেমন হচ্ছে লোহা, যেমন হচ্ছে লোহা, সীসা, অ্যালুমিনিয়াম, এরা গলে গেলে আয়তন বৃদ্ধি পায়। তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যদি চাপ বাড়িয়ে দিই তাহলে গলনাঙ্ক বেড়ে যাচ্ছে। খুব ইজি জিনিস, এটা মনে রাখবা। গলে গেলে যাদের আয়তন বাড়ে, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক বাড়ে। ভালো করে বুঝবো, গলে গেলে যাদের আয়তন বাড়ে, চাপ বাড়ালেও তাদের গলনাঙ্ক বাড়বে। আয়তনও বাড়ছে, গলনাঙ্ক বাড়ছে। একইভাবে গলে গেলে যাদের আয়তন কমে, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কমে। এর কমে মানে গলনাঙ্কটা টেম্পারেচার। মনে করো বরফ 0°C গলতো, যেই চাপ বাড়িয়ে দেবো তোর মাইনাস টেম্পারেচারেও তাপমাত্রা কমে গেলেও বরফ গলবে, হয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে 13 স্বাভাবিক গলনাঙ্ক এবং স্বাভাবিক হিমাঙ্ক কাকে বলে, হয়ে গেছে। এরপরে 13 15 এই না 15 12-র পরে দিয়েছি 13, তারপরে চলে আসছি 15, হয়েছে। 15 হচ্ছে হিমমিশ্র। মানে বাজারে মাছ দেখবে যে যখন এই সোলার পেটির মধ্যে থেকে বার করা হয় দেখবে যে ওর মধ্যে বরফ থাকে, শুধু বরফ না, বরফের মধ্যে লবণও মেশানো থাকে। তোমরা হ্যাঁ হ্যাঁ, যাতে বরফ তাড়াতাড়ি না গলে। ব্যাপারটা হচ্ছে 3 ভাগ বরফের মধ্যে 1 ভাগ যদি লবণ মেশানো হয়, খাদ্য লবণ মেশানো হয়, তাহলে দেখা যায় যে বরফের গলনাঙ্ক কমে যাচ্ছে। বরফের গলনাঙ্ক কমলে তো হবে না, বরফের গলনাঙ্ক বেড়ে যাচ্ছে। বরফের গলনাঙ্ক বেড়ে মানে যে বরফ 0°তে, ঠিক, যে বরফ 0°তে গলতো সে বরফ গলার জন্য আরো বেশি তাপ লাগছে, হয়েছে। তাই এই জন্য হিমমিশ্র দেওয়া হয়। হিমমিশ্রের টেম্পারেচারে -23°C, -23°C। তাহলে হিমমিশ্র কাকে বলে? শোনো, হিমমিশ্রর একটা উদাহরণ কিন্তু বরফ আর নুন। কিন্তু হিমমিশ্র হচ্ছে এমন কিছু মিশ্র পদার্থ যাদেরকে মেশানোর পর তাদের যে স্বাভাবিক গলনাঙ্ক তার থেকে গলনাঙ্ক অনেক বেড়ে যায়। আচ্ছা, বইয়ে বলে যে মিশ্র পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের গলনাঙ্কের তুলনায় কম হয়। যেসব মিশ্রণে সাহায্যে মূল পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম। ও আচ্ছা, এই শোনো, গলনাঙ্ক বেড়ে যাওয়া মানে কি বলতো? গলনাঙ্কের উষ্ণতা বেড়ে যাওয়া। একটু আগে কি বললাম, বরফ 0°C কমে গলে যায়, কিন্তু প্রেসার কুকার যখন অতিরিক্ত চাপে রাখবো তাদের গলনাঙ্ক কমে যায়। এর মানে কি? মাইনাস টেম্পারেচারে যায়। মানে আমরা যেটাকে বেশি বলছি ঠান্ডার ক্ষেত্রে উল্টো, যেটাকে আমরা বেশি বলছি, যেমন এসির কথা বলি, মনে করো এসিতে 16 থেকে 24°C মতো নিয়ে যাওয়া যায়। তো যখন বলা হলো এসি বাড়িয়ে দাও, এর মানে কি এসির টেম্পারেচার বাড়িয়ে দেবো না কমাবো? এই ঘটনাও সেম। যখন বলছে যে গলনাঙ্ক বাড়ছে, এর মানে টেম্পারেচার বাড়ছে, কিন্তু গলনাঙ্ক কমছে মানে টেম্পারেচার কমছে। তাহলে বরফের মধ্যে লবণ মিশালে টেম্পারেচার কমবে না বাড়বে? টেম্পারেচার কমবে। 0° বরফের থেকে টেম্পারেচার হবে -23°C। তাহলে টেম্পারেচার কমলো, তাহলে গলনাঙ্ক কমলো, একদম। মানে গলবে আরো কম উষ্ণতায়। নুন জল করে তাড়াতাড়ি জমবে। ভালোটা ভালো বাড়ি থেকে করবা। আচ্ছা, ভালো করে একটু লেবু টেবু দিয়ে করবো, তাহলে লেবু আইসক্রিম হয়ে যাবে। আচ্ছা, এই শোনো, তাহলে হিমমিশ্র কাকে বলে বললাম? কিছু কিছু মিশ্র পদার্থ আছে যাদেরকে মেশানোর পর তাদের মিশ্রণের গলনাঙ্ক আগের তুলনায় কমে যায়, তাদেরকে আমরা কি বলবো? হিমমিশ্র। যেমন একটা পেলাম কি, 3 ভাগ বরফ 1 ভাগ লবণ মেশালে হিমমিশ্র তৈরি হয়। আচ্ছা, বাড়িতে ফিউজ ব্যবহার করা হয় জানো? বর্তনীতে ফিউজ মানে যেখানে দেখবা কারেন্ট ঢোকে, যেখানে মিটার বক্স আছে তার নিচে একটা ফিউজ থাকে না, দুখানা থাকে। তাহলে এই যে ফিউজ বক্সের কাজ কি? ফিউজ বক্সের মধ্যে একটা তার লাগানো থাকে, তাকে বলা হয় ফিউজ তার। এবার আসি না, অ্যালুমিনিয়াম দিয়ে হয় না। তা বলো তো, ফিউজ তার কেমন হওয়া উচিত? যে বেশি লোড গেলে ছিঁড়ে যাবে, নাকি বেশি লোড গেলে ঠিকঠাক থাকবে? ছিঁড়ে যাবে, গলে যাবে। তাই ব্যাপারটা হচ্ছে যে
আর একটুখানি দেন, একটু ছুটি দেবো, একটুখানি, না না একটুখানি ছুটি দিয়ে দেবো। তোমাকে আমি একটু ছুটি দেবো, তুমি চিন্তা করো না তো। দাদা বাড়িতে নেই, একটু দাঁড়ো, একটু আমি একটা জিনিস দেখে নি, দাঁড়ো। হ্যাঁ ঠিক আছে, শোনো, ফিউজটা তৈরি করা হচ্ছে সীসা এবং টিন মিশিয়ে। তাহলে সীসার গলনাঙ্ক আর টিনের গলনাঙ্ক সাধারণত অনেক বেশি। সীসার গলনাঙ্ক আর টিনের গলনাঙ্ক সাধারণত অনেকটা বেশি, কিন্তু এই দুটো যে মিশিয়ে দিচ্ছি গলনাঙ্ক অনেকটা কমে, গলনাঙ্কের টেম্পারেচার অনেকটা কমে যাচ্ছে। তাহলে হ্যাঁ, তো এই কারণে ফিউজ তার ব্যবহার করে। দেখো ফিউজ তার যদি টাংস্টেন ব্যবহার করি ও তো গলবেই না, ফলে মনে করো প্রচুর লোড চলে গেল। এই যে ওয়ারিং এর যে তার আছে, দেখো যে একটা আওয়াজ হয়, যেগুলো প্যারপ্যারে আওয়াজ, এই কথা প্যারপ্যার করতে পুরো 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 তার পুড়ে যাবে। আচ্ছা ও লাগবে না। এই শোনো, 14 নাম্বার কোশ্চেনের প্রথম টুকুনি দাগাও, 14 নাম্বার কোশ্চেনের প্রথম টুকুনি দাগাও। হ্যাঁ আচ্ছা আহেলি, তোমার একটা সাধারণ বুদ্ধি থেকে কথা বলবা। দেখো যে বরফের দেশে জল জমে যাবে কি যাবে না? যাবে। তাহলে বরফের দেশে গাড়ি লোকে ব্যবহার করে, জানো তো 4 চাকা গাড়িতে জল ভরতে হয় এয়ার কুলিং এর জন্য, তাই তো? তাহলে মনে করো 4 চাকা গাড়ির যে রেডিওটার তার মধ্যে জল রাখা হয়েছে, সেটা বরফের দেশে বরফ হবে কি হবে না? হবে। বলছে যে বরফ যদি হয় তাহলে আয়তন বাড়বে কি বাড়বে না? কিন্তু রেডিয়েটর আয়তন কি বাড়ছে? বরফের আয়তন বাড়ছে। দাঁড়াও আসবো আসবো। হ্যাঁ না 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 না, আরে গাড়ি স্টার্ট হবে কি করে? ও তো জল ছাড়া স্টার্ট হচ্ছে না। না। আচ্ছা আরেকটা জিনিস, বরফের দেশে পাইপ আছে আমাদের এখানকার মতো জল নামার, তো ওই পাইপ গুলো যদি মনে করো প্লাস্টিকের ব্যবহার করি বা অন্য কোনো পদার্থের ব্যবহার করে, বড় আয়তন বেড়ে ফেটে যাবে। তো এই জন্য বরফের দেশে লোহার পাইপ ব্যবহার করা হয়। আর রেডি বরফের দেশে যাবা, চলো একটুখানি ছুটি দিলাম। আচ্ছা ইয়ে সঙ্গীতা, বরফের দেশে বা অনেক উচ্চতায় পার্বত্য অঞ্চলে যে নদী হ্রদ ওখানে আছে কি নেই? আছে। নদীর হ্রদ মাছ আছে কি নেই? তাহলে রাত্রিবেলা যখন ঠান্ডা পড়ে, হ্যাঁ বিষয়টা হচ্ছে যে তাহলে বরফ জমবে কি জমবে না? জমবে। এ দেখো এই মনে করো বরফের দেশের একটা পুকুর হচ্ছে, প্রচুর ঠান্ডা পড়লে এই আসে যে প্রচুর যখন তো এই হয়েছে হয়েছে আর একটুখানি আমাকে ভোট দেবেন। অমৃতা হাত জোর করো, অমৃতাকে ভোট দেবা সবাই। এই আর একটুখানি একটুখানি শোনো, বরফের দেশে হয় কি বলতো, বরফ যখন জমে তাহলে বরফ তো জলের থেকে হালকা, ও কি করে উপরের দিকে উঠে চলে আসে। তাহলে বরফ দেখবা যে জলের উপরে একটা আস্তরণ তৈরি করে। এখন একটা বিষয় আছে, বরফ জলের থেকে হালকা কি করে হয়? তার মধ্যে প্রচুর বাতাস থাকে। বাতাস তাপের সুপরিবাহী না কুপরিবাহী? বাতাস তাপের কুপরিবাহী। তাহলে বরফ তাপের কুপরিবাহী। তাহলে যেই পুকুরের উপরে একটা বরফের স্তর পড়ে গেল, তখনই বাইরের পরিবেশ আর ভেতরের জলের মধ্যে উষ্ণতার তারতম্য আর ঘটবে না, ফলে নিচের জল কি আর বরফ হবে? যতই ঠান্ডা পড়ুক বরফ হবে না। তাহলে মাছগুলো তাহলে এই তলার জলে সুন্দর করে বেঁচে থাকতে পারছে। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের তিমি মাছ। আচ্ছা 17 নাম্বার কোশ্চেন, 17 নাম্বার কোশ্চেন হয়েছে 17। 18 লিনতাপ কাকে বলে? সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক ক্যালোরি পার গ্রাম, পরীক্ষায় আসবে কিন্তু ভুলে যাবা পড়তে। 17 18 19 বরফ গলনের লিনতাপ। আজকে তাহলে
থাক 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 থাক। তোমাদের পড়া হচ্ছে 22 পর্যন্ত, কিন্তু 22-এর কোশ্চেনটা পড়তে হবে না। কত তারিখ আজকে? শুভ নববর্ষের সকলকে আন্তরিকভাবে হৃদয়ের গভীরতা থেকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ 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 কি বললাম? এ দৌড়াচ্ছে দেখো, এরা দৌড়াচ্ছে দেখো, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক।